নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আল্টিমেট ইংলিশ। আজকে আমরা আসন্ন ক্লার্কশিপ এবং এসআই পরীক্ষাকে টার্গেট করে একটা ট্রান্সলেশন করব বেঙ্গলি টু ইংলিশ। আমি ইচ্ছাকৃত ডব্লিউবিসিএস এবং মিসলেনিয়াস পরীক্ষার নাম উল্লেখ করলাম না, কারণ ডব্লিউবিসিএস বা মিসলেনিয়াসে যে ধরনের প্যাসেজ দেয় সেটা তুলনামূলক হার্ডার। তো চলো সবার প্রথম আমরা প্যাসেজটা একবার পড়ে নিই। বলছে, ভারতের সভ্যতা ও নগরীর বিকাশ ঘটেছে নদীর তীর ঘেঁষে, কিন্তু জনসংখ্যার চাপ ও উন্নয়নের তাগিদে আমরা নদী ও ভূগর্ভস্থ জলের ওপর মাত্রাতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছি। দুর্বল পরিকল্পনা ও অবহেলার কারণে নদী, প্রকৃতি ও মানুষের স্বাভাবিক সম্পর্ক আজ ভেঙে পড়েছে। ভারত এখন এক গভীর জলসংকটের মুখোমুখি, আর এই সংকট সমাধানে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তো সবার প্রথম আমরা যদি প্যাসেজের টেন্সটা খেয়াল করি, দেখব অধিকাংশ বাক্যই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। কেন? কারণ দেখো, ঘটেছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আবার পড়েছি এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো চলো সবার প্রথম আমরা এখানে বেশ কিছু ফ্রেজ ব্যবহৃত হয়েছে সেগুলোর অর্থ দেখে নেব। যেমন সভ্যতা, নগরী, জনসংখ্যার চাপ, উন্নয়ন, তারপর নির্ভরশীল, ভূগর্ভস্থ জল, অবহেলা, দুর্বল পরিকল্পনা, এই জাতীয় যে ফ্রেজগুলো রয়েছে সেগুলো সবার আগে আমাদের একটু জেনে নিতে হবে। তো সবার প্রথম সভ্যতা বলতে আবশ্যিকভাবে সিভিলাইজেশন বোঝানো হয়েছে। নগরী বলতে আমরা টাউনস অথবা সিটিজ লিখতে পারি। বিকাশ ঘটেছে, আচ্ছা বিকাশ ঘটেছে মানে গড়ে ওঠা, তো সেক্ষেত্রে আমরা ইমার্জ অথবা নার্চার ব্যবহার করতে পারি। নার্চার করলে সেটাকে তোমার প্যাসিভে করতে হবে। নদীর তীর ঘেঁষে বলতে নদীর তীরবর্তী বলতে বোঝায় রিভার ব্যাংক, তো সেটাকে আমরা অন দ্য ব্যাংকস অফ দ্য রিভার লিখতে পারি। এবং যেহেতু একটি নদী নয় একাধিক নদী, তাই এখানে আমরা প্লুরাল নাউন ব্যবহার করলাম। তারপর কি? জনসংখ্যার চাপ। জনসংখ্যার চাপ বলতে বোঝায় দ্য গ্রোয়িং পপুলেশন। এছাড়া অন্যান্য এক্সপ্রেশনও আমরা ব্যবহার করতে পারি। উন্নয়নের তাগিদ বলতে উন্নয়ন শব্দের মানে হচ্ছে ডেভেলপমেন্ট, আর সেটাকে আমরা যদি অ্যাডজেক্টিভ ফর্মে কনভার্ট করি তাহলে হবে ডেভেলপমেন্টাল, কারণ তারপরে নাউন রয়েছে তাগিদ। তাগিদ মানে হচ্ছে যেটা দরকার, অর্থাৎ ইম্প্যারেটিভস, যেটা এই মুহূর্তে প্রয়োজন। এছাড়া দেখো, নদী এবং ভূগর্ভস্থ জল। নদীর ইংরাজি বলার কিছু নেই, ভূগর্ভস্থ জল বলতে আমরা গ্রাউন্ড ওয়াটারকে বুঝে থাকি। এরপর বলছে মাত্রাতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছি, তার মানে কি আমরা সেটাকে এক্সেসিভ ইউজ করছি, অর্থাৎ মাত্রাতিরিক্ত ব্যবহার করছি। এছাড়া দুর্বল পরিকল্পনার জন্য আমরা পোর প্ল্যানিং শব্দটা ব্যবহার করতে পারি। অবহেলার জন্য আমরা ডিসরিগার্ড শব্দটা ব্যবহার করতে পারি, এবং সেটা যদি ইচ্ছাকৃত অবহেলা হয় তাহলে আমরা ডেলিভারেট ডিসরিগার্ড ব্যবহার করব। দুটোতেই ডি আছে, অর্থাৎ অ্যালিটারেশনও হয়ে যাচ্ছে। এছাড়া দেখো, নদী, প্রকৃতি আর মানুষের যে স্বাভাবিক সম্পর্ক, সম্পর্ক মানে কি? লিঙ্ক বলতে পারি, কানেকশন বলতে পারি, অর্গ্যানিক মানে যেটা স্বাভাবিক। এবং কার কার মধ্যে? তোমার রিভার, নেচার এবং পিপল। খেয়াল করে দেখবে, খুব ইম্পর্ট্যান্ট, এখানে আমি অ্যামাং ব্যবহার না করে বিটুইন ব্যবহার করেছি। আসলে যখন এ, বি এবং সি এর মধ্যে তুলনা হয় তখন কিন্তু তুলনাটা রেসিপ্রোকাল ভাবে তুলনা হয়, অর্থাৎ এ বি বি সি সি এ। তো সেক্ষেত্রে 3 জন থাকুক বা 10 জন থাকুক আমরা বিটুইনই ব্যবহার করব। ফর অ্যান এক্সাম্পল, আমি যদি বলি তারা নিজেদের মধ্যে হ্যান্ডশেক করলো, তাহলে তারা 10 জন থাকলেও প্রতি হ্যান্ডশেকে দুটো করেই হাত একত্র হয়েছে। তো এক্ষেত্রে একবার রিভারের সাথে নেচারের, নেচারের সাথে পিপলের, আর পিপলের সাথে রিভারের, অর্থাৎ এ বি বি সি সি এ, এইভাবে তুলনা করা হয়। তো এই কারণে আমরা বিটুইন প্রিপোজিশনটা ব্যবহার করেছি। ভেঙে পড়েছে বলতে আমরা ব্রেক, ব্রোকেন যে কোনো একটা কিছু ব্যবহার করতে পারি টেন্স এবং ভয়েস অনুযায়ী। এবার দেখো, গভীর জলসংকট। গভীর জলসংকট বলতে সংকট কথার অর্থ হচ্ছে ক্রাইসিস, আর গভীর বলতে আমরা সিরিয়াস অথবা গ্রেভ শব্দটা ব্যবহার করব।
কোনো কিছুর মুখোমুখি হওয়া বলতে তো ফেস বোঝায় অথবা কনফ্রন্ট শব্দটা বোঝায়, কিন্তু আমরা কোনো দিকে এগিয়ে যাচ্ছি, কোনো সমস্যার দিকে এগিয়ে যাচ্ছি, এটার জন্য আমরা হেডিং ফর ব্যবহার করতে পারি। এখানে একটা কনফিউশন তৈরি হবে যে তোমরা কেউ কেউ হেডিং টুও দেখেছো। যখন তুমি কোনো ফিজিক্যাল পজিশনের দিকে এগিয়ে যাও তখন আমরা হেড টু ব্যবহার করি, কিন্তু যখন কোনো একটা সিচুয়েশন একটা নতুন মোড নিচ্ছে বা একটা নতুন সিচুয়েশনে প্রবেশ করছো তখন আমরা হেড ফর ব্যবহার করব। এরপর কি বলা হয়েছে? সংকট সমাধান। সমাধানের জন্য আমরা রিসলভ দ্য ইস্যু বা ক্রাইসিস ব্যবহার করতে পারি। আর অবিলম্বে কার্যকরী পদক্ষেপ বলতে কি বোঝায়? কার্যকরী পদক্ষেপ মানে যেটা এসেনশিয়াল স্টেপস অথবা মেজার, বা যেটা রিমেডি হিসেবে কাজ করবে, তাই ভালো শব্দ হচ্ছে রেমেডিয়াল মেজার্স। তো এইগুলো হচ্ছে এখানকার ইম্পর্টেন্ট শব্দ। এবার চলো আমরা এই প্যাসেজটাকে ট্রান্সলেট করার চেষ্টা করব। তো সবার প্রথম দেখো কি বলেছে, ভারতের সভ্যতা ও নগরীর বিকাশ ঘটেছে নদীর তীর ঘেঁষে। India's civilization and cities have emerged on the banks of its rivers. তো এখানে দেখো সবার প্রথম একটা জিনিস মাথায় রাখবে, আমরা জেনারেলি যেগুলো নন লিভিং বিং তার সাথে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করি না, কিন্তু আমরা দেশের নামের সঙ্গে টাইমের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করি। এছাড়াও আমরা পার্সোনিফিকেশন করলেও তার সাথে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করি। তো এক্ষেত্রে ইন্ডিয়া সিভিলাইজেশন তুমি ব্যবহার করতে পারো, অথবা তুমি আরো একটা কাজ করতে পারো, এখানে ইটসের পরিবর্তে হাড় ব্যবহার করতে পারো, কারণ দেশকে আমরা মা হিসেবে দেখি, এবং যখন তুমি এখানে হাড় ব্যবহার করছো তখন কিন্তু ইন্ডিয়াটা তোমার পার্সোনিফাইড হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তার সাথে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে কোনো আপত্তি থাকার কথা নয়। তাহলে এখানে আমরা টেন্স ব্যবহার করেছি হ্যাভ এমার্জড। এমার্জ শব্দের এমনি মানে হচ্ছে নির্গত হওয়া, তো এখানে গড়ে ওঠা অর্থে বা প্রকাশিত হওয়া অর্থে আমরা ইমার্জ শব্দটা ব্যবহার করেছি। চাইলে এখানে তুমি নার্চার শব্দটাও ব্যবহার করতে পারতে, যে হ্যাভ বিন নার্চার্ড, অর্থাৎ সেখানে প্রতিপালিত হয়েছে, এইরকম সেন্স ব্যবহৃত হতো। চাইলে তুমি ডেভেলপড অথবা ফ্লারিশ ব্যবহার করতে পারতে, তুমি চাইলে প্রসপার শব্দটা ব্যবহার করতে পারতে, অরিজিনেট শব্দটা ব্যবহার করতে পারতে, এরকম একাধিক শব্দ ইমার্জের পরিবর্তে ব্যবহার করতে পারতে। এমনকি স্প্র্যাং আপ, SPRANG, স্প্র্যাং আপ, এই শব্দটাও কিন্তু ব্যবহার করা যায় গড়ে ওঠার জন্য। এবং এখানে মাথায় রাখবো যখন নদীর তীরে গড়ে উঠছে এখানে আমরা অন প্রেপোজিশনটা ব্যবহার করব। এবার চলে আসি দ্বিতীয় সেন্টেন্সে। বলছে কি, কিন্তু জনসংখ্যার চাপ ও উন্নয়নের তাগিদে আমরা নদী ও ভূগর্ভস্থ জলের ওপর মাত্রাতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছি। আবার দেখো পড়েছি মানে প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ হ্যাভ অথবা হ্যাজ, তার সঙ্গে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটাকে আমরা লিখছি দ্য গ্রোয়িং পপুলেশন। গ্রোয়িং পপুলেশন মানে কি? যেটা বাড়ছে, প্রতিনিয়ত বাড়ছে। দ্য গ্রোয়িং পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্টাল ইম্পারেটিভস। তাহলে এইটুকুনির ইংরাজি হলো জনসংখ্যার চাপ এবং উন্নয়নের তাগিদ। তাহলে এটাকে আমরা সাবজেক্ট করেছি। এবার এই যে জনসংখ্যার চাপ এবং উন্নয়নের তাগিদ কি করছে? তোমার মে হ্যাভ লিড টু দ্য এক্সেসিভ ইউজ অফ আওয়ার রিভার্স। এই যে গ্রোয়িং পপুলেশন, জনসংখ্যার যে চাপ এবং ডেভেলপমেন্ট করার যে প্রেশার, এটা কোন দিকে নিয়ে যাচ্ছে? এক্সেসিভ ইউজ অফ আওয়ার রিভার্স অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার। অর্থাৎ এই যে ভূগর্ভস্থ জল এবং নদীর যে জল, সেটার এক্সেসিভ অর্থাৎ মাত্রাতিরিক্ত ব্যবহার হচ্ছে। এখানে তুমি গ্রোয়িং পপুলেশনের পরিবর্তে ইনক্রিজিং পপুলেশন শব্দটাও ব্যবহার করতে পারতে, অথবা ডেমোগ্রাফিক গ্রোথ শব্দটাও ব্যবহার করতে পারতে। এছাড়া আর কি রয়েছে? ডেভেলপমেন্ট ইম্পারেটিভস। এর পরিবর্তে তোমরা বলতে পারতে ডিমান্ডস অফ ডেভেলপমেন্ট অথবা নিড ফর প্রোগ্রেস, এই জাতীয় শব্দ ব্যবহার করা যায়। এমনকি প্রেশার শব্দটাও ব্যবহার করা যেতে পারে। এবার দেখো পরের লাইন বলছে, দুর্বল পরিকল্পনা ও অবহেলার কারণে নদী, প্রকৃতি ও মানুষের স্বাভাবিক সম্পর্ক আজ ভেঙে পড়েছে। তার মানে দুর্বল পরিকল্পনা, এটার একটা ইংরাজি করতে হবে, যাকে আমরা বলতে পারি পোর প্ল্যানিং, অথবা আমরা বলতে পারি ল্যাক অফ ফোরসাইট। এবং
অবহেলা। অবহেলার জন্য কি শব্দ হবে? আমরা ডেলিবারেট ডিসরিগার্ড ব্যবহার করতে পারি, যেহেতু ইচ্ছাকৃত, তুমি ডেলিবারেট ব্যবহার না করলেও কোনো ভুল নেই। অথবা একটা খুব সুন্দর শব্দ আছে উইলফুল নেগলেক্ট। উইলফুল নেগলেক্ট মানেও বোঝাই হচ্ছে তুমি ইচ্ছাকৃত জিনিসটাকে এড়িয়ে যাচ্ছ। এবার এদের কারণে কি হচ্ছে, রিভার, নেচার এবং পিপল, তাদের মধ্যে যে একটা বন্ড রয়েছে সেই বন্ডটা ব্রেক হয়ে যাচ্ছে। তাহলে ব্রেক কে করছে? দুর্বল পরিকল্পনা এবং অবহেলা। তাহলে এটাকে দিয়েই আমরা সাবজেক্ট করব। হাউএভার, পোর প্ল্যানিং অ্যান্ড ডেলিবারেট ডিসরিগার্ড, অর্থাৎ দুর্বল পরিকল্পনা এবং ডেলিবারেট ডিসরিগার্ড, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া, এইটা ব্রেক করছে। এখানে চাইলে তুমি হ্যাভ ব্রোকেনও ব্যবহার করতে পারো। দ্য অর্গ্যানিক লিঙ্ক, অর্গ্যানিক বলতে স্বাভাবিক বা সহজাত বোঝাচ্ছি, বিটুইন রিভার্স, নেচার অ্যান্ড পিপল। পরের লাইন কি বলছে? ভারত এখন এক গভীর জলসংকটের মুখোমুখি, আর এই সংকট সমাধানে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তাহলে ভারত এক গভীর জলসংকটের মুখোমুখি, জলসংকট ইংরেজি ওয়াটার ক্রাইসিস। বলছে ইন্ডিয়া ইজ হেডিং ফর আ গ্রেভ ওয়াটার ক্রাইসিস। এখানে চাইলে তুমি গ্রেভের পরিবর্তে সিরিয়াস শব্দটাও ব্যবহার করতে পারো। এবং এই সংকট সমাধানে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তাহলে নেওয়া জরুরি তুমি এইভাবেও সেন্টেন্সটাকে ফিগার করতে পারো যে ইট ইজ এসেনশিয়াল, অথবা তুমি উল্টো ভাবেও সেন্টেন্সটাকে করতে পারো যে রিমেডিয়াল মেজার্সটাকে সাবজেক্ট করে দিলে, যে রিমেডিয়াল মেজার্স ক্যানট বি পোস্টপন্ড। পোস্টপন্ড বলতে এখানে কিন্তু বাতিল নয়, ঝুলিয়ে রাখার কথা বলছে, অর্থাৎ দেরি করে করা, সেইটাকে আমরা পোস্টপন অর্থে ব্যবহার করছি। তো তুমি চাইলে এইভাবেও ট্রান্সলেট করতে পারো, অথবা তুমি লিখতে পারো যে টু অ্যাড্রেস দিস ইস্যু অথবা টু রিজলভ দিস ক্রাইসিস উই নিড টু টেক এসেনশিয়াল স্টেপস, অথবা এখানে এসেনশিয়াল স্টেপসের পরিবর্তে লেখা আছে রিমেডিয়াল মেজার্স। তো এইটা গেল আজকে আমাদের ট্রান্সলেশন।